তিনটা স্টেপ ফলো করব। বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 সবগুলো প্রশ্ন, এরপরে টেস্ট পেপারের 120টা প্রায় স্কুল এবং পাঠ্য বইয়ের প্রতিটা লাইন। এই তিনটা স্টেপ ফলো করে মাত্র 299টি এমসিকিউ খুব ভালো মতো করে ফলো করতে হবে। এবং গাইডলাইন যদি তুমি মেনে এখন থেকেই স্টার্ট করতে পারো, তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে খুব ভালো মতো করে এটা তুমি শেষ করতে পারবা এবং 25 আউট অফ 25 পাওয়া অবশ্যই পসিবল। চলো মুভিটা দেখি। তাহলে স্টেপ 1-এ আমরা দেখব হচ্ছে সকল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ 2015 থেকে 2025 পর্যন্ত, একদমই মিস করা যাবে না। তাহলে আমরা যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করি, দেখতে পাচ্ছ 2015 থেকে 2025 পর্যন্ত ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি দেখতে পাচ্ছ। এখানে বোর্ড প্রশ্ন 2021-এ দেখতে পাচ্ছি, 23-এ দেখতে পাচ্ছি এবং 22-এ দেখতে পাচ্ছি। ইভেন বরিশাল বোর্ডের এই 21-এর প্রশ্নটি ঢাকা বোর্ড পর পর 2বার রিপিট করলো, 2022 এবং 2023। তাহলে 26-এ কেন আসবে না? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন না? দেখো, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, আমরা জানি হচ্ছে কি কাইটিন। তাহলে এই যে প্রশ্নগুলো যে বারবার আসতেছে ঘুরিয়ে ফিরিয়ে, কোন প্রশ্নগুলো? কে জানতো এই বরিশাল বোর্ড 21-এর কোশ্চেনে ঢাকা বোর্ড 2বার রিপিট করবে? তুমি জানতে? এই জানাটা হচ্ছে দরকার। যদি এটা বুঝতে পারো, তাহলে তোমার জন্য পরীক্ষা খুব বেশি কঠিন মনে হবে না। আচ্ছা, আমরা যদি সেকেন্ড কোশ্চেনে চলে যাই, দেখতে পাচ্ছি জলজ উদ্ভিদের বড় বড় বায়োপোটিরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 21-এ দেখতে পাচ্ছি, এরপরে সিলেট বোর্ডে 21 এবং 23 আসলো, 24 রাজশাহী বোর্ড এবং 24 হচ্ছে ঢাকা বোর্ড। এটা হচ্ছে এরেনকাইমা। তাহলে এই প্রশ্নগুলো কতবার রিপিট হয়েছে? তোমার প্রশ্ন রিপিট কেন হবে না? আমি কেন এই প্রশ্নগুলো তোমার জন্য বাছাই করব না? আমি যদি টাইপ ভিত্তিক কোশ্চেন দিই, তাহলে 12 থেকে 1500 প্রশ্ন হবে, এমসিকিউ হবে। যদি টাইপ ভিত্তিক আকারে কোশ্চেনগুলো করি, তাহলে 12 থেকে 1500 প্রশ্ন কিন্তু হবে। এতগুলো করে তুমি মনে রাখতে পারবে? পসিবল এটা? তাহলে তোমাকে টেকনিক অনুযায়ী পড়াশোনা করতে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়? দেখো, যশোর বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25 এবং সিলেট বোর্ড 25। এইটা 25 সালের সবগুলা প্রায় বোর্ডে, তাও 3টা বোর্ডে আসছে। তাহলে এ দ্বারা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি 2015 থেকে 2025 সালের প্রশ্নগুলো তোমার জন্য বিশ্লেষণ করেছি। এর জন্য একটু লেট হচ্ছে সাজেশনগুলো দিতে। ওকে, তাহলে এটার উত্তরটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি মেটাফেস। তাহলে মেটাফেস ধাপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে খাটো এবং হচ্ছে মোটা হচ্ছে। নেক্সট আর একটা প্রশ্ন দেখি আমরা, শোষণের জন্য উত্তম তাপমাত্রা কোনটি? দেখো, ঢাকা বোর্ডে 2বার আসছে, একটা হচ্ছে 15 এবং 16, রাজশাহী বোর্ডে 21 দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বোর্ডে 16 দেখতে পাচ্ছি, বরিশাল বোর্ডে 22-এ দেখতে পাচ্ছি। কতবার রিপিট হয়েছে না এই প্রশ্নটা? তার উত্তর দেখতে পাচ্ছি সেটা কত, 20 থেকে হচ্ছে কত, 45। তাহলে 20 থেকে 45 এই প্রশ্নগুলো তোমার যে পরীক্ষায় আসবে, এটা তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে এবং সেই সময়টা তোমার কাছে কে আছে সেটা আমি করে দিচ্ছি। নেক্সট দেখি আমরা একটা প্রশ্ন, টেস্ট পেপার অ্যানালাইসিস করে এই কোশ্চেনটা বিভিন্ন নামে শুধুমাত্র এই নামটা পরিবর্তন হয়ে আসছে, বা এখানে প্রথম কথাটা একটু পরিবর্তন হয়ে আসছে, কিন্তু পরের অংশটুকু সেম রাখছে। এই উদ্দীপক নির্ভর কোশ্চেনটা পরীক্ষায় আসছে। টেস্ট পেপার কয়েকটা স্কুলে দেখলাম এই কোশ্চেনটা আসছে। তাহলে এই কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, জামাল সাহেব 10ম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীদের বাস্তুতন্ত্র সম্পর্কে পড়াতে গিয়ে পুকুরের বাস্তুতন্ত্রের বিভিন্ন সজীব উপাদান উৎপাদক দেখতে পাচ্ছি, উৎপাদক, এরপর দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের হচ্ছে খাদক ও বিয়োজক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। আমাদের প্রথম প্রশ্ন, জামাল সাহেবের আলোচিত পুকুরের বাস্তু সংস্থানের উৎপাদক হলো, আমরা জানি ফাইটোপ্লাঙ্কটন। পুকুরের যেহেতু আমাদের বলা হয়েছে জলজ, দেন দ্যাট মিনস এখানে দেখতে পাচ্ছি এটা কি, ফাইটোপ্লাঙ্কটন। এরপর কি বলছে, উদ্দীপকে আলোচিত বাস্তুতন্ত্রের 3য় স্তরের খাদক কারা? প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, তোমরা কম বেশি অবশ্যই জানো। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের উদ্দীপক নির্ভর প্রশ্ন থেকে আসবে। তাহলে এটা বিশ্লেষণ শিখতে হবে তোমাকে। নেক্সট, তাহলে আমাদের পাঠ্য বই বিশ্লেষণ করার আগে দেখো, C4 উদ্ভিদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যেমন বোর্ডে আসছে, তেমন টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে কিন্তু আসছে। যেমন বোর্ডে আসছে, বাট টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে আমি দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। C4 সালোক সংশ্লেষণের হার বেশি, উৎপাদন ক্ষমতা কম, এটা বেশি হবে, এবং হচ্ছে উদাহরণ হচ্ছে নটে গাছ। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত, 1 আর হচ্ছে 3। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো সিলেক্ট করার জন্য কি থাকতে হবে, অনেক এক্সপিরিয়েন্স থাকতে হবে,
অনেক বছর ধরে প্রশ্নগুলো বিশ্লেষণ করা শিখতেছি। এই বিষয়টা মনে রাখলে তুমি নিজে এটা বের করতে পারবে। এখন আমরা পাঠ্য বইটা বিশ্লেষণ করব, সেটা ওয়েবসাইটে যাইতে পারো। আমাদের যে ওয়েবসাইটটা আছে দেখতেই পাচ্ছ, ওয়েবসাইট তোমরা এখানে সার্চ করে দেখতে পারো। সেখানে আমাদের সাবজেক্ট ওই দেওয়া আছে। বিজ্ঞানের সবচেয়ে বেশি শিক্ষার্থী, প্রায় 300 শিক্ষার্থী 4000-এর যে কোর্স সেটা ক্রয় করে ফেলেছে। প্রায় 300 স্টুডেন্ট আছে শুধুমাত্র বিজ্ঞানের সবগুলো সাবজেক্ট তারা নিয়েছে। দেখো, এবং হচ্ছে কি, যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধু হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা এত কথা বলতে সময় পাই না। টোটালি হচ্ছে যারা ক্রয় করে ডিরেক্ট বলে স্যার আমি নিতে চাই, ডিটেলস পাঠিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায়, কোনো প্রবলেম নাই। তাহলে এখন আমরা মূল অংশটুকু কম্পিউটার স্ক্রিনে দেখব। পাঠ্য বই বিশ্লেষণের কথা বললাম না, সেই বিশ্লেষণটা আগে দেখব। তবে আজকে কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের দিচ্ছি। পার্ট 1-এ অনেকগুলো এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। চলো দেখি। আর হ্যাঁ, মনে রেখো, আমি তোমাকে 10 দিনের পড়া কিন্তু 3 থেকে 4 দিনে কমপ্লিট করে দিচ্ছি। এটা তোমরা বিশ্লেষণ দেখেই বুঝতে পারছো। অনেক সময় লাগবে না পড়তে। মূল বইটা পড়লে, টেস্ট পেপার অসংখ্য প্রশ্ন পড়লে, টাইপ ভিত্তিক কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলিউশন করতে গিয়ে, আরে প্রিয় শিক্ষার্থী, তোমার নিশ্চয়ই জানো একটা প্রথম অধ্যায় এমসিকিউ হবে 3 থেকে 400, দ্বিতীয় অধ্যায় এমসিকিউ আরও বেশি। তাহলে যেখানে একটা অধ্যায় এতগুলো এমসিকিউ আর সেখানে মাত্র 299টি এমসিকিউ, তুমি ভালো করে পড়তে পারবো না? যদি এখন নিজেকে প্রশ্ন করো, আই থিঙ্ক এই সাজেশনটা তোমার কাছে যদি 5 দিন আগেও থাকে, তুমি এটা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। চলো মূল বইটা দেখি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের যেভাবে আমি বলতেছি ঠিক সেইভাবে যদি পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ এক্সামে তোমরা 25 আউট অফ 25 খুব সহজেই পেতে পারো, যদি এই নিয়মটা ফলো করে তোমরা এখন থেকে পড়তে পারো। যেমন আমরা প্রথম যে অধ্যায়টি আছে, এই অধ্যায় দেখতে পাচ্ছ আমি প্রথমে মূল বইটা বিশ্লেষণ করেছি। সবগুলো অধ্যায় করার ক্ষেত্রে মূল বইটা এভাবে বিশ্লেষণ করিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে না দেখিয়ে সরাসরি এমসিকিউ অংশে চলে গিয়েছি। যেমন শারীরবিদ্যা হলো ভৌত জীববিজ্ঞানের একটা হচ্ছে কি শাখা। জীব দেহের শ্বসন আছে, এখানে দেখো এই 3টার কথা বলা হয়েছে। রেশন, সালোক সংশ্লেষণ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো শারীরবিদ্যা। তাহলে শারীরবিদ্যার কোন মানে জীবদের কোন অংশগুলো নিয়ে আলোচনা করা হয়? দেখো, শ্বসন, রেশন, সালোক সংশ্লেষণ। প্রাণের বিকাশ, জীবের পরিবর্তন, ক্রমবিকাশ, বলছে যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় বিবর্তন বিদ্যা। দেখো, তাহলে বিবর্তন বিদ্যা এবং হচ্ছে কি আমরা দেখলাম হচ্ছে শারীরবিদ্যা, দুটো কিন্তু আলাদা বিষয়। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগট থেকে ভ্রূণের সৃষ্টি নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে কি ভ্রূণবিদ্যা। তাহলে আমরা 3টা কিন্তু ইতিমধ্যে জানতে পারলাম, একটা শারীরবিদ্যা, একটা হচ্ছে বিবর্তন বিদ্যা, আর হচ্ছে কি ভ্রূণবিদ্যা। তাহলে আমরা কেন পারবো না? এখান থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন আমরা কি উত্তর করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত সামুদ্রিক জীববিজ্ঞান, জিন প্রযুক্তি, বন্য প্রাণীবিদ্যা এবং হচ্ছে অণুজীব বিজ্ঞান, লাস্ট হচ্ছে কি কীটপতঙ্গ। তাহলে এই বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে, ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কোনগুলো থাকে। আমি পড়ে ফেললাম, সম্পূর্ণ বইটা আমার ইতিমধ্যে পড়া হয়ে যাচ্ছে। সম্পূর্ণ বইয়ের সম্পূর্ণ লাইনগুলোই তো আমার বেশি ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেগুলো আমাকে অবশ্যই এমসিকিউ এবং সৃজনশীল কয়ের জন্য হতে পারে, এটা পড়ে রাখতে হবে, মাস্ট বি। জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কি ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। সর্বপ্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস। তিনি জীবজগৎকে 2টি রাজ্যে ভাগ করেন। এবার হচ্ছে কি ডায়াটম বা শৈবাল হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীব। বলছে জৈবনিকভাবে বা কনজুগেশনের মাধ্যমে শৈবালে যৌন জনন ঘটে। ওকে। মনেরা রাজ্যের অন্তর্গত হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নস্টক। ফানজাই রাজ্যের জীব মাশরুম, এর দেহ এককোষীয় অথবা বলছে মাইলেসিয়াম দিয়ে গঠিত। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে ICBN, প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ICZN। বৈজ্ঞানিক নাম, অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। এই বৈজ্ঞানিক নাম যে কোনো একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, যে কোনো একটা, প্রতি বছরই আসে, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রতি বছরই আসে, মানে একটা না একটা থাকেই। যেমন লাস্ট এটা শাপলাটা অনেকবার আসছে, শাপলাটা সবচেয়ে বেশিবার দেখলাম আসছে, হতেই পারে। তার মানে বৈজ্ঞানিক নামগুলো আমাদের যেহেতু বইয়ে আছে, এগুলো জেনে রাখাটা ভালো। আমাদের মূল বইটা বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা আসে হচ্ছে আমাদের সেই কি মূল এমসিকিউ যে অংশটুকু। দেখো, প্রথম এমসিকিউটা আমরা ইতিমধ্যে কিন্তু পড়ে আসছি। কি শারীরবিদ্যা আর হচ্ছে বিষয় কোনটি? যে সালোক সংশ্লেষণ। হরমোন নিয়ে আলোচনা করা হয় কি এন্ডোক্রাইনোলজি। হয়ে গেল, দুটো এমসিকিউ আমাদের হয়ে গেল। ভ্রূণবিদ্যার আলোচ্য বিষয়গুলো কি আমরা ইতিমধ্যে পড়ে আসছি,
অবশ্যই জানি 2 নম্বর এবং 3 নম্বর হবে, কারণ তোমাকে মূল বইটা বিশ্লেষণ করে আমি দিয়েছি। তাহলে এটাই হচ্ছে এই শিটের ম্যাজিক, যে তুমি মূল অংশটা বিশ্লেষণ করে আবার সেমগুলোই এমসিকিউতে পাচ্ছ। তার মানে একবার পড়া মানে তোমার 2 বার কিন্তু পড়ার সমান হয়ে গেল। কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? আর.এইচ. হুইটেকার। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্গত? এটা আমরা পড়ে আসলাম। মনেরা কোনটি প্রোটিস্টার উদাহরণ? তাহলে সে কি? প্যারামেসিনিয়াম। ওকে, তাহলে আমাদের প্রোটিস্টার উদাহরণ আমরা শিখে পেলাম এখান থেকে। নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে? সেটা হচ্ছে কি? মাশরুম। তাহলে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে, এটা হচ্ছে কি? মাশরুম। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটিতে? এইটার উত্তর আমরা এখানে দেইনি। এবং প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্নের উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটিতে? অবশ্যই তোমরা উত্তরটা কমেন্টে জানাই যেতে পারো, বলে হ্যাঁ এটার উত্তর হবে ক, খ, গ, ঘ, অথবা ABC আকারেও তোমরা কিন্তু লিখতে পারো। কোন রাজ্যে জীবের দেহে জটিল টিস্যু তন্ত্র থাকে? কি বলছে? অ্যানিমেলিয়া। তাহলে কোন রাজ্যের জীবের দেহে জটিল টিস্যু তন্ত্র থাকে? এটা হচ্ছে কি? অ্যানিমেলিয়া। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য হলো, প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে আসছি আমাদের মূল বই বিশ্লেষণের ক্ষেত্রে। সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হবে, কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে, ইয়া কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। তাহলে 3টা আমরা কোশ্চেন এখানে দেখতে পেলাম। এই টাইপের প্রশ্নগুলো যে কাজটা করে, ধরো 3 নাম্বার অপশনটা পরিবর্তন করে দিল, অন্য একটা অপশন দিল যে এখানে 3 নাম্বার একটা আনসার হবে না, এরকম দিতে পারে। আমাদের উত্তর কিন্তু 1 আর হচ্ছে 2। তাহলে 3 নাম্বার কোশ্চেনটা অন্য একটা দিল যে সেটা 3 নাম্বার উত্তর হতেও পারে আবার। তাহলে কি হবে? তাহলে এই বহুপদী প্রশ্নগুলো যে কোনো অপশনটা পরিবর্তন হয়ে আসতে পারে, ডিরেক্ট কমন তুমি নাও পাইতে পারো। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে অপশনগুলো কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন করে দেয়। নেক্সট, প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো, প্রোটিস্টা নিয়ে আমরা কয়েকবার কথা বললাম, কয়েকটা প্রশ্ন দেখলাম, সেটা হবে কি? কনজুগেশন আর হচ্ছে কি? মাইটোসিস। ওকে, তাহলে 1 এবং 2 আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, অনেকটা স্কুলে দেখলাম, বোর্ড পরীক্ষাও আসছে, দ্যাট মিনস এটা পড়তেই হবে। চিত্রের জীবটির কোষ বিভাজন কিভাবে ঘটেছে? মিওসিস পদ্ধতিতে। তাহলে চিত্রের জীবটির কোষ বিভাজন কিভাবে ঘটে? মিওসিস। ইতোমধ্যে আমার প্রিয় শিক্ষার্থীরা চিত্র দেখে বুঝে গেছো এটা কিসের। চিত্রের বৈশিষ্ট্য মানে জীবটির বৈশিষ্ট্য হবে নিউক্লিয়াস সুগঠিত। এটার উত্তর আমরা দেইনি, দেখি কে কে করতে পারো। নিউক্লিয়াস সুগঠিত, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। 13 নাম্বার এবং 8 নাম্বার, দেখি 13 এবং 8-এর উত্তর কারা কারা করতে পারে। 1, 2, 3 হবে, না 1, 2 হবে, না 1, 3 হবে, বা 2, 3ও হতে পারে। তাহলে প্রশ্ন বলা হয়েছে এই জীবটার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। নেক্সট আছে আমরা, দেখো কোনটি আর্কিগোনিয়েট? এটা হচ্ছে কি? দেখো কাঁঠাল। তাহলে এটা হচ্ছে কি? কাঁঠাল। বাংলায় পাশে লিখেও দিয়েছি, দেখো। কোনটি প্যানিসিলিয়ামের কোষ প্রাচীর দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে কাইটিন, যেটা আমাদের প্রথম অংশ দেখে আসলাম, আমরা মূল বিশ্লেষণ অংশও দেখেছি। রাজ্য ফানজাই ও রাজ্য প্লান্টি এর সাদৃশ্য হলো নিউক্লিয়াস সুগঠিত, কোষে কোষ প্রাচীর উপস্থিত থাকে। অনেক সময় কি করে, এই উপস্থিতের পরিবর্তে অনুপস্থিত লিখে দিতে পারে, তখন কি করবে? তখন অ্যান্সার কিন্তু লাস্টেরটা হবে না। মনেরার বৈশিষ্ট্য হলো এরা এককোষী, মাইসেলিয়াল, ইয়েস। এদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা আছে, নাই। এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, রাইট। তার মানে 1 এবং 3 আনসার হবে, রাইট। হ্যাঁ, 1 এবং 3 আনসার। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়টা শেষ করে ফেললাম। দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়টা আমি বিশ্লেষণ করে দিয়েছি আমার পেইড শিক্ষার্থীদের জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। পার্ট 2তে তোমরা পাবে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এই দুটো হচ্ছে প্রোটিন সংশ্লেষী অঙ্গাণু। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? এটা হচ্ছে গ্রানা অংশে। কাঁচা পেঁপেতে যে প্লাস্টিড থাকে তা হলো ক্লোরোপ্লাস্ট না নিউক্লিওপ্লাস্ট? কোনটা হবে? শুধু একটাই, ক্লোরোপ্লাস্ট। কাঁচা পেঁপে। আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপক দেখে অনেকের বোঝা উচিত এটা কিসের উদ্দীপক এবং কিসের চিত্র এটা। ক অঙ্গাণুটির ভেতরে অবস্থান করে কোনটা? ক্যারোটিনয়েড। চিত্রে ক চিহ্নিত অংশটুকু বা অঙ্গাণুটি সূর্যালোককে আবদ্ধ করে,
সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তার মানে আমরা উত্তর 1 এবং 2 দেখতে পাচ্ছি। এক্সামে কি করতে পারে, যেমন উৎসেচক উৎপন্ন করে, এটার পরিবর্তে এমন একটা অপশন দিল, তখন অ্যান্সার 1 2 3 হতে পারে। এভাবেই কিন্তু পরিবর্তন করে দেয়, অনেক শিক্ষার্থীরা ধরতে পারে না, রাইট? তার মানে 1 এবং 2 তো এখানে অ্যান্সার হচ্ছে। এক্সামে কি করলো, 3 নাম্বার এমন একটা অপশন দিল, তখন অ্যান্সার 1 2 3 হবে, এরকম হতে পারে। নেক্সট, সিস্টার্নি থাকে কোনটিতে, গলজি বস্তুতে। তাহলে সিস্টার্নি পাবো আমরা গলজি বস্তু। এবং আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যেহেতু জীববিজ্ঞান উদ্দীপক নির্ভর অনেকগুলো প্রশ্ন হবে এবং চিত্রভিত্তিক অনেকগুলো প্রশ্ন আমরা পাবো। চিত্রে বি সংযুক্ত থাকে নিচের কোনটিতে, এটা আছে প্লাজমা লেমা। তাহলে প্লাজমা লেমাতে থাকে হচ্ছে বি অংশটুকু। এ এবং বি উদ্ভিদ কোষে পাওয়া যায়, তাহলে এ দেখতে পাচ্ছ এবং হচ্ছে বি দেখতে পাচ্ছ। এই এ এবং বির মধ্যে, এ এবং বির মধ্যে আমরা কি পাবো, উভয়ই উদ্ভিদ কোষে পাওয়া যায়, রাইট? বি এর সংশ্লেষিত প্রোটিন এতে সঞ্চিত থাকে। ওকে, তাহলে অ্যান্সার 1 এবং 3 দেখতে পাচ্ছি। তাহলে এ এবং বি উভয়ের মধ্যেই কি থাকে, উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং বি এর সংশ্লেষী প্রোটিন এতে সঞ্চিত থাকে। এখন প্রশ্নে এখানে এ দিল, এখানে দিল হচ্ছে বি, তখন উত্তর কি হবে, তখন উত্তর শুধু এ হবে। এটাই অনেক শিক্ষার্থী ধরতে পারে না। কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি, লাইসোজোম। তাহলে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে লাইসোজোম। কোষ বা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি, এটা হচ্ছে রাইবোজোম। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটা, নিউক্লিয়াস বা নিউক্লিয়াস। আমরা আরেকটা উদ্দীপক, আমি আগেই বলছি এই অধ্যায়টা উদ্দীপক নির্ভর, অনেকগুলো প্রশ্ন থাকবে। উদ্দীপকের এ চিহ্নিত অংশটি কি হলো, আই থিঙ্ক এটা সবাই জানে, নিউক্লিয়ার মেমব্রেন। এবং বি চিহ্নিত অংশের মধ্যে কি হবে, বি চিহ্নিত অংশটি আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, 100% রাইট। রাইবোজোম সংশ্লেষণ করে, ক্রোমোজোমের রং আগ্রাহী বা অগ্রগাহী অংশের সাথে লেগে থাকে। উত্তর 1 2 এবং হচ্ছে 3। তাহলে এই যে বি অংশটা আছে, বি অংশটা আছে একেবারে ঘন, দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। রাইবোজোম সংশ্লেষণ করে, ক্রোমোজোমের রং অগ্রগাহী অংশের সাথে লেগে থাকে। জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠরিযুক্ত প্যারেনকাইমাকে বলে অ্যারেনকাইমা, যেটা আমরা মূল অংশে দেখে আসছি। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, 1 পাতলা প্রাচীরযুক্ত আন্তঃকোষীয় ফাঁক থাকে। ওকে, অ্যান্সার 1 এবং হচ্ছে 2। কোনটি স্টোনলেস বলা হয়, তাহলে কোনটাকে স্টোনলেস বলা হয়, স্ক্লেরাইট। কোন উদ্ভিদের বীজ ত্বকে ফ্লোরাইড টিস্যু দেখা যায়, এটা হচ্ছে শোলা। কোন উদ্ভিদের বীজ ত্বকে ফ্লোরাইড টিস্যু দেখা যায়, শোলা। আমরা দেখো চিত্রভিত্তিক আরেকটা কোশ্চেন দিলাম, এ এর কোষগুলো পরিণত বয়সে মৃত, রাইট, চোঙের মতো কয়েক সেন্টিমিটার লম্বা। উত্তর 1 2 3। তাহলে উত্তর হচ্ছে 1 এবং খালি এ নিয়ে কিন্তু বলা হচ্ছে, রাইট। এবার বিতে বলা হয়েছে, মানে এ আর বি উভয়ই পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে, উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে, শর্করা পরিবহন করে। তাহলে আমরা শর্করা পরিবহন করে না, এটা উত্তর হিসেবে নিতে পারতেছি না, এ আর হচ্ছে বি। তার মানে দুটো উত্তর নিচ্ছে, একটা হচ্ছে পানি এবং খনিজ লবণ, আর একটা হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে থাকে। নেক্সট, ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এটি এক প্রকার জটিল টিস্যু, ইয়েস। এরা খাদ্য সঞ্চয় পরিবহনে সহায়তা করে 100%। অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, উত্তর 1 আর হচ্ছে 2। কোন আবরণী টিস্যু শাকনির মতো কাজ করে, স্কোয়ামাস। তাহলে স্কোয়ামাসটা হচ্ছে শাকনির মতো কাজ করে। মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে, 91 থেকে 92%। নিউরনের সাইটোপ্লাজমে কোনটি অনুপস্থিত, সেন্ট্রিওল। তাহলে নিউরনের সাইটোপ্লাজমে কোনটি অনুপস্থিত, সেন্ট্রিওল। কোন তন্ত্রটি পেশিকে চালনা করে, এই দেখো এখানে উত্তর একটা দেওয়া হয় না, বা আমরা এখানে কি করি না, উত্তর হয়তো দাগাতে ভুলে গিয়েছি। তাহলে তোমরা 43 নম্বর উত্তরের কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। এতে করে কি হলো, তুমি বই খুঁজলে অথবা তুমি নিজস্ব জ্ঞান ইউজ করলে এটার উত্তর কি ক হবে, উত্তর খ হবে না গ হবে। এই যে তুমি এটা বের করতেছো, এইটার কখনোই ভুল হবে না। তাহলে কোন তন্ত্রটি পেশিকে চালনা করে, 43 নম্বর উত্তর আমরা পেলাম না। রক্তরসে প্লাজমা শতকরা কত ভাগ জৈব এবং অজৈব পদার্থ থাকে, এটা হচ্ছে 8 থেকে 9%। প্লাজমা 8 থেকে 9%। জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠরিযুক্ত, এটা আমি রিপিট করে ফেলেছি। কোন আবরণীটি শাকনির মতো কাজ করে, স্কোয়ামাস, এটা আলোচনা করে ফেলেছি। তার মানে 45 এবং 46 নম্বর কোশ্চেনটা রিপিট হয়েছে।
নেক্সট আমরা 3 নাম্বার অধ্যায়ে চলে আসলাম। সাইটোকাইনেসিসের পরের কোনটি ঘটে? ইন্টারফেজ। পরবর্তী ইন্টারফেস দশা, প্রস্তুতিমূলক ব্যবস্থা। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? প্রোফেজ ধাপে পানি কমতে থাকে। অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? প্রোমেটাফেজ। নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? মেটাফেজ ধাপে। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? এল এর মতো, ক্যাপিটাল এল এর মতো। যে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? বলছে অ্যাক্রোসেন্ট্রিক। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি একবার দড়ির মতো, মানে পাটের দড়ির মতো। এর চিত্রের মডেলটি কোন ধরনের ক্রোমাটিড? এটা হচ্ছে কি? ট্যালোসেন্ট্রিক, রাইট। কোষ প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকে। মাইটোসিস। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্য একটা থেকে আরেকটার বৈশিষ্ট্য ধরে রাখে? মাইটোসিস প্রক্রিয়া। মিওসিস কোথায় ঘটে? পরাগধানীতে। বাকি যে 3টা অপশন দেওয়া আছে এই 3টাতে হচ্ছে না। আমরা আমাদের খুবই পরিচিত একটা চিত্র, N2N কিউ প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ সৃষ্টি হবে? 4টা, দ্বিগুণ। ওকে, কিউ প্রক্রিয়ার সম্পর্কে তথ্যগুলো হচ্ছে নিউক্লিওলাস একবার বিভাজিত হয়, এটা হচ্ছে না। জনন কোষ এ প্রক্রিয়ায় উৎপন্ন হয়। হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোষে সংগঠিত হয়। একটা হয় অর্ধেক হবে, আরেকটা হয় ডাবল হবে। উত্তর হচ্ছে 2 এবং হচ্ছে 3। মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? সবগুলো অপশন একত্রে লিখে দিয়েছি। মাইটোসিস বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা একই থাকবে। নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। ক্ষত স্থানে নতুন কোষ সৃষ্টি হয়। দেখো, মাইটোসিস যেখানে একবার হবে সেখানে লিখেছে 2বার, ওখানে যেখানে 2বার হবে লিখেছে একবার। তার মানে এই তথ্যগুলো মনে রাখতে হবে তোমাদের। মাইটোসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের মূলের অগ্রভাগে, বর্ধনশীল পাতায়, ভ্রূণ মুকুল এবং ভ্রূণমূলে। 3টা ডিরেক্ট তুলে দেওয়া হয়েছে। প্রোমেটাফেজ দশায়, এটা মনে রাখতে হবে। এটা আমরা ইতিমধ্যে সিঙ্গেলভাবে শিখে আসছি, এখন বহুপদী আকারেও শিখতেছি। 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। উত্তর সঠিক। নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। উত্তর হচ্ছে 1 এবং হচ্ছে 3। 2 নাম্বার অপশনটা এমনভাবে পরিবর্তন করে দিতে পারে এক্সামে যে তখন অ্যান্সার 1, 2, 3ই হবে। এটা হতে পারে। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? ও মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপের বৈশিষ্ট্য হলো ক্রোমোজোম 2 মেরুর মাঝে অবস্থান করে। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে আসে, যেটা আগের 62 নম্বর এমসিকিউ দেখে আসলাম। ক্রোমাটিড দুটির বিকর্ষণ শুরু হয়। অ্যান্সার হচ্ছে 1, 2, 3। বলছে দেখো, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি? ক্যাপিটাল জে এর মতো। আমরা 4 নাম্বার অধ্যায়ে চলে আসছে প্রিয় শিক্ষার্থীরা। কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? এটিপি। সালোক সংশ্লেষণের একটি প্রয়োজনীয় উপকরণ হলো গ্লুকোজ। এরপর আসি, পানিতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? 0.3%। নিচের কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা বেশি? এখানে সবগুলোর মধ্যে কচুরিপানা। সালোক সংশ্লেষণে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। এটা তো না বললেই নয়। সকল জীবী তার নিজের খাদ্য তৈরি করতে পারে না। সকল জীবী তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমাদের জীব জগতে কেউ কখনো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এটা কিন্তু সঠিক। আপাত দৃষ্টিতে কিন্তু সঠিক। আমরা কোনো খাদ্য তৈরি করতে পারি না, আমরা সবসময় উদ্ভিদের উপরে নির্ভরশীল। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় বা পরিণত হয়। ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করেন? 1905 সালে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 4। C4 4 কার্বন বিশিষ্ট উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ রাইবোলোজ 1 ও 5। 1 5 হচ্ছে ডাইফসফেট, ডাইহাইড্রিক্স অ্যাসিটোন ফসফেট না অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? উত্তর হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা 71 নম্বর এমসিকিউ দেখে আসছি। এই যে C4, যেটা টেস্ট পেপারে বোর্ড কোশ্চেনে অনেকবার দেখতে পেলাম। C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা বেশি, উৎপাদন ক্ষমতা কম না হয়ে বেশি হবে। উদাহরণ নটে গাছ। নটে গাছ পোড়ালো কি একটা যেন প্রবাদে আছে, আই ডোন্ট নো। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং আমরা একটা চিত্র ভিত্তিক উত্তর করব। চিত্রের প্রক্রিয়াটিতে এক অণু বলছে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি উৎপন্ন করবে? এক অণু বলছে অ্যাসিটাইল কোএ। আচ্ছা, এখানে একটু ডাবল চলে আসছে দেখতে পাচ্ছি।
বাংলা লেখার ক্ষেত্রে এত ঝামেলা সৃষ্টি হয়, এতবার চেক করা হয়, তারপরেও। ওকে, এ চিহ্নিত পদার্থটি এখানে যে এ চিহ্নিত করা হয়েছে, এ অংশ দেখতে পাচ্ছ, এই পদার্থটি এ চিহ্নিত অংশটি কি বলা হলো? বায়ুমণ্ডল 0.3%, ইয়া বায়ুতে বেড়ে গেলে প্রক্রিয়াটির হার কমে, পানিতে 0.3% থাকে। ওকে, 0.03 আর 0.3 পার্থক্য কিন্তু আছে প্রিয় শিক্ষার্থী। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? নীল এবং লাল। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? এটা হচ্ছে নীল আর হচ্ছে কি লাল। সালোক সংশ্লেষণ কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়? এটা হচ্ছে কত? 400 থেকে 480। সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটা? 22 থেকে হচ্ছে 35। ক্রেবস চক্রে কতটি এটিপি উৎপন্ন হয়? এটা হচ্ছে 24টি। শ্বসনের ক্রেবস চক্রে বলছে উৎপাদিত বস্তু হবে কোনটা? 1, 2, 3, তিনটাই হবে প্রিয় শিক্ষার্থী, তিনটাই হবে। তাহলে শোষণের ক্রেবস চক্রে উৎপাদিত দেখতে পাচ্ছি 1, 2, 3। নেক্সট, তোমরা আমার সাথে যারা পড়তেছো বা দেখতেছো, আমি শিওর 2 থেকে 3 বার দেখলে এই এমসিকিউ গুলো তোমার মুখস্থ হয়ে যাবে। কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? এটা হচ্ছে কি এডিপি। দেখো এডিপি লিখে দিয়েছি পাশে একবার বাংলা সহ। আবার এটিপির অংশটাও লিখে দিলাম। তাহলে ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়? এডিপি অথবা এএমপি। দুর্বাঘাসের শর্করা তৈরির প্রধান স্থান কোনটি? বলছে মেসোফিল টিস্যু। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে আখ। এটা হবে কত? আখ। নেক্সট, C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটা? এটা হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোনটি C4 উদ্ভিদ? সবগুলো লিখে দিয়েছি, পরীক্ষায় যেটা আসবে ওটাই রাইট। আমরা কিন্তু একবার রিপিট করেছি, আখ, ভুট্টা, মুথা ঘাস, ঘাস জাতীয় উদ্ভিদ, 11 অধ্যায়, সবচেয়ে কমন অধ্যায়। আবার যন্ত্রণা করেছে কি তোমরা অবশ্যই জানো, কি আংশিক দিয়েছে। আরে ভাই, দিলে সম্পূর্ণ অধ্যায়ই দেন, এই আংশিক দিয়েছেন। টেস্ট পেপারে কিছু স্কুলে দেখলাম যেগুলো সিলেবাস নাই সেগুলো দিয়েছে, আবার যেগুলো সিলেবাস আছে সেগুলো দেয় নাই। কি এক যন্ত্রণা বলেন প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে। কয়েকটা সাবজেক্ট এই কাজটা করেছে বলে আংশিক দিয়েছে। ভাই আপনারা যখন দিবেন সম্পূর্ণ অধ্যায়টাই দেন, নালে পুরো অধ্যায়টা বাদ দিয়ে দেন। আজব কারখানা। ফুলের বৃত্ত শীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কি? পুষ্পাক্ষ। কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে? এটা হচ্ছে মটর। এই জন্য আমিও মিলিয়ে দিয়েছি কয়েকটা কোশ্চেন নাই, তারপরেও দিয়েছি বলে তোমরা অবশ্যই পড়ে যাবে। উপরের চিত্রটিতে পরাগদণ্ড কোন ধরনের? এটা কি দেখতেই পাচ্ছ। আমি চিত্রটা কি সুন্দর, বাপরে বাপ, দেখে খুবই সুন্দর লাগতেছে, অনেকগুলো বেলুন ফুটে আছে, রাইট। বহুগুচ্ছ পুষ্প স্তবক থাকে কোন উদ্ভিদে? তাহলে বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? শিমুল। দললগ্ন পুষ্প বা পুংস্তবক কোন ফুলে দেখা যায়? ধুতরা। আহারে, ধুতরা ফুল। একটি গর্ভপত্রের কতটি অংশ থাকে? 3টা। স্বপরাগায়ন ঘটে কোন ফুলে? ধুতরা ফুলে। আর ধুতরা ফুল নিয়ে আমরা পড়ে আছি। এই যে একটা ফুল, সে কমন ফুল, সেই ক্লাস 8 থেকে পড়ে আসতে হয়। উপরের চিত্রে ও অংশের নাম কি? বুঝতে পারছি, এটা বৃতি, মানে ঝড় বৃষ্টি এগুলা থেকে রক্ষা করে। MON এটা হবে না প্রিয় শিক্ষার্থী, এটা বাদ। MON উভয়ই জননকোষ সৃষ্টি করে, নিষেক ক্রিয়া সম্পন্ন করে, ফুলের সাহায্যকারী স্তবক হিসেবে কাজ করে। M আর হচ্ছে N সাহায্যকারী স্তবক না। নেক্সট, কোনটি পতঙ্গ পরাগী ফুল? এটা হবে জবা আর হচ্ছে সরিষা। দেখো আর একটা চিত্র, কি চমৎকার চিত্র, ঘাস ফড়িংয়ের মতো মনে হয়, মাঝে মাঝে মনে হয় উপর দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে, এরকম হতে পারে। এ চিহ্নিত একেবারে উপরের অংশ, এ চিহ্নিত অংশ এটা হচ্ছে প্রতিপাদক কোষ। ডি চিহ্নিত, একবার নিচের অংশ, ডি চিহ্নিত অংশটি সি এর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। দেখো সি এর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে, খুবই সত্য। বি এর সাথে মিলে শস্য কোষ সৃষ্টি করে। বি কোথায়? হ্যাঁ, শস্য কোষ সৃষ্টি করবে। নারী কোষ সৃষ্টি করে। উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। পরীক্ষা এমন দিতে পারে 3 নম্বরের অপশন চেঞ্জ করে দিয়ে এমন একটা অপশন দিল যখন অ্যান্সার 1, 2, 3 হতে পারে। আবার বি কে 3-এ দিয়ে আবার নতুন আরেকটা অপশন জুড়ে দিতে পারে। এই টাইপের কোশ্চেনগুলো চিত্র সেমি থাকবে, কিন্তু যাই দেখলে কি পরীক্ষাটা এরকম, মানে কোশ্চেনটা এরকম মনে হচ্ছে কি ব্যাপার, অ্যান্সার 1, 2 হবে, অ্যান্সার 1, 3 হবে পড়ে আসছি, তখন তুমি ভুলে যাবে। এই জন্য বারবার পড়তে হবে। নিষেকের ফলে চিত্র এক্স অংশটি কিসে পরিণত হবে? নিষেকের ফলে এক্সটা, এটা ভ্রূণে দেখতে পাচ্ছি, শস্যকলা বীজে, শস্যকলায়, বীজে, গর্ভপত্রে বা ভ্রূণে।
আচ্ছা, এই কোশ্চেনটা একটু কনফিউশন মনে হচ্ছে। তোমরা 99 নাম্বার কোশ্চেনটা একটু উত্তরটা দেখে তো। চিত্রে ওয়াই অংশটি যা সৃষ্টি করে তা হলো শস্যকলা, 3N নিউক্লিয়াস, বীজপত্র। উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। অনেক ক্ষেত্রে আমাদের উত্তর করতে হয় কি গাইড এবং টেস্ট পেপার বা সাপ্লিমেন্টের উপর নির্ভর করতে হয়। এখন সবগুলো কোশ্চেন তো মূল বইতে মিলিয়ে দেখা সম্ভব না। এই জন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমি কি করবো, আর একবার চেক করে সেটা উত্তর দেখবো হ্যাঁ ঠিক আছে কিনা। ভ্রূণথলি কেন্দ্রের দিকের কোষকে কি বলে, সেটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ। কোন অংশটি বীজে রূপান্তরিত হয়, এটা হচ্ছে ডিম্বক। গর্ভকিশোর কোথায় অবস্থান করে, ফুলের কেন্দ্রে। স্বপরাগায়নের গুরুত্ব কোনটা, বীজের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা করা। ফল এবং বীজ কি বলছে, উৎপাদনের পূর্ব শর্ত কোনটি, এটা হচ্ছে নিষেক হবে। ফল ও বীজ উৎপাদনের, এখানে উৎপাদনের হবে পূর্ব শর্ত কোনটা, এটা হচ্ছে নিষেক অবশ্যই হতে হবে। আমরা 12 অধ্যায় চলে আসলাম। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোর আবিষ্কার করেন, স্ট্রাসবার্জার। বাহ। নেক্সট হচ্ছে কত সালে স্ট্রাসবার্জার ক্রোমোজোম আবিষ্কার করেন। ওকে, দেখতে পাচ্ছি 1875 সালে। একটি ক্রোমোজোম এর দৈর্ঘ্য কত, 3.5 থেকে 30 মাইক্রন। ওকে, 3.5 থেকে 30, 3.5 থেকে 30 পর্যন্ত। কোনটিতে ডিএনএ অনুপস্থিত, ইউরাসিলের মধ্যে ডিএনএ থাকে না। ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএর অণুর গঠন আবিষ্কার করেন। এই যে দেখো 110 নম্বর কোশ্চেনের উত্তর দেওয়া হয় নাই। 110 নম্বর কোশ্চেন 1951, 1952, 1953, 1954। তাহলে অনেকগুলো প্রশ্ন, ইতিমধ্যে 4টা কোশ্চেন আমরা পেলাম যেটার উত্তর আমরা এখানে দেই নাই। মানে হচ্ছে হয়তো জায়গাতে ভুলে গিয়েছি, রাইট। কোনটি পিউরিন, এটা হচ্ছে এ আর হচ্ছে জি। এ এবং টি, সি এবং টি অনেক ক্ষেত্রে উদ্দীপক মিসিং হয়ে যায়, মানে যখন আমি লিখতে দিচ্ছি সেক্ষেত্রে টাইপরাইটার এটা ভুল করতেই পারে, কিছু করার নাই। কোশ্চেনগুলো এই যে যখন আমি নিজে পড়াচ্ছি তখন এইটা ধরা পড়ে। এখন প্রতিবারই রিড আউট করে প্রত্যেকটা কোশ্চেন চেক করে 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 এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ। তারপরে একটা ভিডিও এডিট করা, রেকর্ড করা অনেক সময় লাগে, এটা তোমরা বুঝবা না। নেক্সট, ডিএনএর হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত, 34। ডিএনএ ঘূর্ণে পার্শ্ববর্তী দুইটি দূরত্ব কত হবে, 3.4। তাহলে একটা হচ্ছে 34, এটা হচ্ছে 3.4। বাহ, মিল আছে কিন্তু। আরএনএতে অনুপস্থিত কোনটি, থায়ামিন। আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে, এটা হচ্ছে থায়ামিনের পরিবর্তে। হয়ে গেল। আমরা চলে আসলাম আর লাস্টের অধ্যায়। বাস্তুতন্ত্রের জৈব উপাদান হলো নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। বাস্তুতন্ত্রের জৈব উপাদানের মধ্যে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। নেক্সট, নিচের কোনটি উৎপাদক, মশার শোককীট। ধাঙর কোনটি, শকুন। নিচের কোনটি বিয়োজক, প্যানিসিলিয়াম আর হচ্ছে কি ইউকোলি। অ্যান্সার হচ্ছে আটালাসের টিএমভি। ক এবং গ দেখতে পাচ্ছি। বাস্তুতন্ত্রে সংযুক্ত প্রাণীর মৃতদেহ থেকে প্রাপ্ত জড়বস্তুর উপাদান হচ্ছে ইউরিয়া, ক্যালসিয়াম উদ্ভিদের অঙ্গ। তাহলে ইউরিয়া এবং উদ্ভিদের হচ্ছে অঙ্গ। পুকুরের প্রথম স্তরের খাদ্য কোনটি, রুই মাছ। একটি পুকুরের বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদ্য কোনটা, ব্যাঙ। ব্যাঙ আবার তৃতীয় স্তরের মধ্যেও কিন্তু আছে। শৈবাল, এরপর হচ্ছে এ ছোট মাছ, এরপর হচ্ছে বড় মাছ, রেখাচিত্র এ হবে। তাহলে শৈবালের পরে ছোট মাছ যেহেতু নাই, তার এটা হচ্ছে কি জুপ্লাঙ্কটন। নিচের কোন খাদ্য শৃঙ্খলে সর্বাধিক শক্তি ব্যয় হবে, যে খাদ্য শৃঙ্খল যত বড় হবে তত এর শৃঙ্খলটা ব্যয় বেশি হবে। সকল শক্তি পুনরায় কোথায় ফিরে আসে, পুষ্টি ভাণ্ডারে। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়, 80 থেকে 90 ভাগ শক্তি কিন্তু কমে যায়। একটি ব্যাঙ এর ওজন 200 গ্রাম। সারাদিনে এটি কি পরিমাণ পোকামাকড় খেতে পারে, 200 গ্রামই খাইতে পারে। বাপরে বাপ, যা ওজন সেম। নিচের কোনটি ধনাত্মক আন্তঃক্রিয়া, এটা হচ্ছে মিউসালিজম। শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানে কি বলা হয়, লাইকেন। এরপর আমরা আসি, বলছে কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হলো শিম উদ্ভিদের মূলে থাকে। শিম উদ্ভিদের মূলে থাকে। আমাদের পিডিএফ প্লাস হচ্ছে গাইডলাইন যে কোর্সটা আছে, পিডিএফটা আপনি ক্রয় করবেন, সেই পিডিএফটা কীভাবে পড়বেন, কতটুকু চেঞ্জ হয়ে পরীক্ষা আসতে পারে, এই কোশ্চেনটা কীভাবে পরিবর্তন হবে, এটা থেকে 5 থেকে 7 মিনিটের গাইডলাইন দেওয়া হবে। এটা হচ্ছে পিডিএফ কোর্সের মাহাত্ম্য। পিডিএফ কোর্স ডাউনলোড করবেন, প্রিন্ট করে বাসায় ফটোকপি আকারে পড়বেন, ভিডিও দেখতে হচ্ছে না, একেবারে ইজিলি আপনি 2 থেকে 3 দিনের মধ্যে
10 বা 12 দিনের পর আপনি শেষ করতে পারতেছেন। ভাই আপনাকে 220টা এমসিকিউ দিয়েছি বাংলা দ্বিতীয় পত্রে, মূল বইটা পড়তে বলি নাই। 199টা এমসিকিউ দিয়েছি ম্যাথমেটিক্সে, মূল বই কোনো কিচ্ছু পড়ার প্রয়োজন নাই। তো এইভাবে আপনাকে আমি সাজিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই তো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।